জীবনানন্দ দাশের হাওয়া রাত যে কবিতাটি, মূলত কবিতাটি হচ্ছে বনলতা সেন কাব্যগ্রন্থের ৩ নম্বর কবিতা। আচ্ছা, প্রত্যেকে একটু টেক্সটটা ওপেন করে হাওয়ার রাত জীবনানন্দ দাশের, এটি হচ্ছে ৩ সংখ্যক কবিতা। আচ্ছা, কবিতাতে দেখুন প্রকাশকাল আছে, যেটা কবিতা পত্রিকায় আমরা আগের যে কবিতাগুলো দেখেছিলাম, যেগুলো মূলত পৌষ সংখ্যায় প্রকাশিত হয়েছিল, কিন্তু এই কবিতাটি যেটা চৈত্র সংখ্যায় প্রকাশিত হয়। ঠিক আছে, কবিতা পত্রিকাতে ১৩৪২ সাল কবিতা পত্রিকা চৈত্র সংখ্যায় প্রকাশিত হয়। কবিতাটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তার কারণ কবিতাটি আমরা এর আগে যে দুটো কবিতা পড়েছি তার থেকে সম্পূর্ণ আলাদা। এখানে কবি জীবনানন্দ দাশ, যিনি মূলত রাত্রির প্রেক্ষাপটে, ঠিক আছে, কবিতাটি তিনি লিখেছেন, কিন্তু কবিতাতে যেটা তিনি করেছেন, রাতকে অসামান্যভাবে অত্যন্ত সুন্দরভাবে রাতকে বর্ণনা করেছেন। যেখানে তিনি বলছেন যে গভীর হাওয়ার রাত ছিল কাল, অসংখ্য নক্ষত্রের রাত। রাতের মধ্যে যে নক্ষত্রের বর্ণনা তিনি এনেছেন, যা অত্যন্ত প্রাসঙ্গিক। সারা রাত বিস্তীর্ণ হাওয়া আমার মশারিতে খেলেছে, এই যে অংশটা তিনি বর্ণনা করেছেন তার কাব্যের মধ্যে, এখানে শুধুমাত্র ওই মশারি বা সারা রাত বিস্তীর্ণ হাওয়া বা শুধুমাত্র নক্ষত্রের কথা বলা হয়েছে এমন নয়। এই মশারি ফুলে উঠেছে, তার সঙ্গে মানুষের যে জনসমুদ্র বা যেটাকে আমরা বলে থাকি সমুদ্র বলি আর কি, সেটা যে তার যে স্রোত, তার কথা বলা হয়েছে। এই স্রোত যেটা জীবনে গতিমানতা এনেছে, জীবন কখনো থেমে থাকে না। এবং কবি তার কবিতার মধ্য দিয়ে বারবার বলেছেন যে জীবন কখনো যাতে থেমে না পড়ে, ঠিক আছে, যেন জীবন একটা নির্দিষ্ট গতিতে সারা জীবন ধরে চলতে থাকে। এই যে নক্ষত্র খচিত জলজলে এক রাতের অসামান্য নৈসর্গিক পটভূমিতে তিনি কবিতাটি নির্মাণ করেছেন। আপনাদের আমি নোটসটা দিয়ে দেব এবং দেখিয়েও দেব, যেখানে কিন্তু পুরো হাওয়ার রাতের যে যে জিসটা বা যে সারাংশটা করেছি সেটা কিন্তু আছে। তো সেখানে এই যে নৈসর্গিক পটভূমিতে তিনি বর্ণনা করেছেন যে রাত যে শুধুমাত্র নক্ষত্রতে ভরা এমনটা নয়, এটা প্রবল হাওয়ার রাত। ঠিক আছে, এই একটা বিশাল ক্যানভাসে কবি বলছেন যে প্রায় যে ১০০০ বছর আগে যে নক্ষত্ররা মানে মরে গিয়েছিল, যারা মরে গিয়েছিল তারা জেগে উঠেছে, কবির কল্পনায় তারা জেগে উঠছে, যে কখনো বিছানা ছিঁড়ে নক্ষত্রের দিকে উড়ে যেতে চেয়েছে। একবার মনে হচ্ছিল আমার, আধো ঘুমের ভিতর হয়তো মাথার উপরে মশারি নেই আমার। আমরা কবিতাটির লাইনেই বুঝতে পাচ্ছি কবিতাটা অসামান্য একটি গদ্য কবিতা। এখানে কোনো লাইনের সঙ্গে কোনো লাইন পংক্তি চরণের সঙ্গে কিন্তু আমরা মিল পাচ্ছি না। এটা অসম্ভব সুন্দর একটা গদ্য কবিতা। এখানে এই যে কথাটি বলা হয়েছে, স্বাতী তারার কোল ঘেঁষে নীল হাওয়ার সমুদ্রে সাদা বকের মতো উড়ছে সে। এই যে স্বাতী তারা, এই স্বাতী তারাটা হচ্ছে একটা নক্ষত্র। এগুলো কিন্তু টিকা হিসেবে আসতে পারে, এগুলো গুরুত্বপূর্ণ। এগুলো এই যে নক্ষত্র, এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেন যে মানুষরা, তারা অত্যন্ত কিন্তু শক্তিশালী হন, যারা অত্যন্ত প্রভাবশালী হন। আমরা এই কথাটা কিন্তু জানি যে মানুষের জীবনের জন্মের সঙ্গে কিন্তু নক্ষত্রের একটা গুরুত্বপূর্ণ যোগ থাকে, যেটাকে আমরা অ্যাস্ট্রোলজি বলে থাকি। ঠিক জ্যোতিষবিদ্যাতে আমরা কিন্তু জানি যে প্রত্যেকটা মানুষের এক একটা নক্ষত্রে তারা জন্মগ্রহণ করে। তো এই স্বাতী তারা যে নক্ষত্রটি, যেটা অত্যন্ত প্রভাবশালী এবং শক্তিশালী, আর্কটারাস, গ্রিকের আর্কটারাস, এই দেবতার থেকে এই স্বাতী তারা এই নামটি এসেছে। তো যার কোল ঘেঁষে নীল হাওয়ার সমুদ্রে সাদা বকের মতো উড়ছে সে। সাদা বকের মতো, অর্থাৎ এই যে সাদা বকের তিনি উপমাটা কেন এনেছেন, এখানেই তিনি বলতে চেয়েছেন জীবন কিন্তু থেমে নেই।
এটা হলো একটা গতিমানতার প্রতীক, গতিমানতার প্রতীক, ঠিক আছে। আর এই যে এখানে সারা রাত বিস্তীর্ণ হওয়া, গভীর হাওয়ার রাত ছিল কাল, মানে গতকালের রাত কবির জীবনে এত সুন্দর একটি রাত যা আগে তিনি এর আগে দেখেননি, এটাই তিনি বলতে চেয়েছেন এখানে। এই যে রাত্রি বা অন্ধকার, যেটা জীবনানন্দের কাব্যে বরং সর্বদা কিন্তু স্বস্তিদায়ক ছিল না, এই রাত্রি বা অন্ধকার জীবনানন্দের কাব্যে সবসময় কিন্তু স্বস্তিদায়ক নয়, বা আমরা হয়তো খুব ভালোভাবে তার কাব্যের মধ্যে রাত্রিকে খুব ভালো তিনি বর্ণনা করেছেন সৌন্দর্যের সঙ্গে, এমনটা নয়, অর্থাৎ নেগেটিভিটি অর্থে ব্যবহার করা হয়েছিল, ঠিক আছে, নঙর্থক অর্থে। কিন্তু এখানে কিন্তু আমরা দেখছি এটা সদর্থক অর্থে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অনন্ত এই রাত্রির মধ্যে, মানে যে রাত্রি মনে হচ্ছে যেন শেষ না হলেই ভালো হয়, সেই রাত্রির প্রেক্ষাপটে তিনি এখানে যেন অমৃত সূর্যকে দেখেছেন। অর্থাৎ এই রাত্রির প্রেক্ষাপটে তিনি কি করেছেন, যেন একটা কি বলবো, একটা পজিটিভিটি খুঁজে পেয়েছেন, ঠিক আছে, একটা আশাবাদী একটা মনোভাব তিনি খুঁজে পেয়েছেন, এটাই বলা হচ্ছে। তিনি এই রাত্রির মধ্য দিয়ে তিমির বিনাশী হতে চেয়েছেন, মানে অন্ধকারকে তিনি মুছে দিতে চেয়েছেন, রাত্রিকে তিনি নানা রূপে দেখেছেন, ঠিক আছে। এখানে এই হাওয়ার মধ্যে কবির যেন বিভিন্ন সত্তা কাজ করেছে, এই হাওয়ার রূপের মধ্যে দিয়ে কবির বিভিন্ন সত্তা এখানে কাজ করেছে, যেটা আমি বারবার বলছিলাম যে পুরো কবিতাটি, এই যে প্রথম যে স্তবকটা রয়েছে, যেখানে একটা ইতিবাচক ভূমিকা রয়েছে জীবনের, ইতিবাচক ভূমিকা রয়েছে। কেন ইতিবাচক ভূমিকা রয়েছে? এই যে সারা রাত বিস্তীর্ণ হাওয়া আমার মশারিতে খেলেছে, এখানে শুধুমাত্র একটা নর্মাল মশারির কথা বলা হয়েছে না, এই মশারিটা ফুলে উঠেছে কখনো মৌসুমী সমুদ্রের পেটের মতো, অর্থাৎ সমুদ্রের যে স্রোত, যেটা বলছিলাম যে একটা আশাবাদী মনোভাব ফুটে উঠেছে এই অংশটার মধ্যে দিয়ে। প্রথম স্তবকটা গেল, দ্বিতীয় স্তবকে আমরা দেখছি এই স্তবকের মধ্যে কিন্তু কবির সেই প্রেম চেতনা, সেই বনলতা সেনে যে প্রেম চেতনা ছিল, এবং তার সঙ্গে ইতিহাসের একটা সুন্দর মেলবন্ধন ঘটেছিল, সেই একই রূপ আবার আমরা এই সেকেন্ড প্যারাটার মধ্যে, মানে এই যে অংশটা চলছে তার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে দেখছি আমরা সমস্ত মৃত নক্ষত্রেরা কাল জেগে উঠেছিল, আকাশে এক তিল ফাঁক ছিল না। এই যে মৃত নক্ষত্রেরা কারা? এই যে নক্ষত্ররা হচ্ছে, এরা হচ্ছে প্রেয়সী, কবির প্রেয়সী, কবির প্রেয়সীদের কথা বলা হয়েছে এখানে। পৃথিবীর সমস্ত ধূসর প্রিয়, আচ্ছা এটা না ধূসর হবে, একটু কারেকশন করবেন এটা, ধূসর প্রিয় মৃতদের মুখও সেই নক্ষত্রের ভিতর দেখেছি আমি। কবিকে কিন্তু বরাবর ধূসরতার কবি বলা হয়, কেন বলা হয়? কবি সারা জীবন, তার জীবনে খুব কম সময়ের জন্য আনন্দ ছিল, বেশিটাই তিনি একটা নৈরাশ্যবাদী বা নৈরাশ্যে তিনি ভুগেছেন, ঠিক আছে, তাই জন্য কবির জীবনে তার প্রেম যে খুব একটা সফল ছিল এমন নয়, তাই জন্য সেই ধূসর প্রিয় মৃতদের মুখও সেই নক্ষত্রের ভিতর দেখেছি, অর্থাৎ তার প্রেয়সীদের সঙ্গে তার সম্পর্ক টেকেনি, সেই অর্থেই এই কথাগুলো কিন্তু বলা হয়েছে। অন্ধকার রাতে অশ্বত্থের চূড়ায় প্রেমিক চিল পুরুষের শিশির ভেজা চোখের মতো, এখানে চিলকে পুরুষ অর্থে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু চিল পুরুষ অর্থে যেমন ব্যবহার করা হয়েছে, তেমনি কবিতায় একটি পাখির নাম আমরা পাচ্ছি, ঠিক আছে, এই চিল পুরুষ। ঝলমল করছিল সমস্ত নক্ষত্রেরা, জ্যোৎস্না রাতে বেবিলনের রানীর ঘাড়ের ওপর চিতার উজ্জ্বল চামড়ার শালের মতো জলজল করছিল বিশাল। আচ্ছা, এখানে আমরা এবার দেখছি ইতিহাস চেতনা কিভাবে কাজ করেছে। ব্যাবিলন, এই শব্দগুলো আপনারা জাস্ট দাগ দিয়ে রাখুন, আমি এক্ষুনি বিস্তারিত বলছি এক এক করে।
জ্যোৎস্না রাতে বেবিলনের রানীর ঘাড়ের ওপর চিতার উজ্জ্বল চামড়ার শালের মতো জলজল করছিল বিশাল। দেখুন এই অংশটার মধ্যে কিন্তু আমরা কবির একটা ইন্দ্রিয়াতুর মনোভাবের পরিচয় পাই, ঠিক আছে। আবার শেষ দুটো প্যারাতে তো আমরা অসংখ্য পাবো, আকাশ বিশাল আকাশ, কাল এমনই এক আশ্চর্য রাত ছিল, ঠিক আছে। তাহলে এমন এক আশ্চর্য রাত, কালকে রাতের বর্ণনায় কবি এই প্রসঙ্গটি টেনেছেন। কোথায় চিত্রকল্প ব্যবহার করেছেন, কোথায় তিনি অলংকার ব্যবহার করেছেন, বলছি আমি এক এক করে। যে নক্ষত্রেরা আকাশের বুকে হাজার হাজার বছর আগে মরে গিয়েছে, এই হাজার বছর আগে, যেটা আমরা বনলতা সেনে একই অনুষঙ্গ কবি ব্যবহার করেছিলেন, সেই একই বিষয় কিন্তু আমাদের হাওয়ার রাতের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি। তারাও কাল জানালার ভিতর দিয়ে অসংখ্য মৃত আকাশ সঙ্গে করে এনেছে। যে রূপসীদের আমি এশিরিয়ার, এই যে এই অংশটা ইতিহাসের কথা বলছি, ইতিহাস চেতনা, এই ব্যাবিলনের, এশিরিয়ার, মিশরে, বিদিশায়, এই কথাগুলো কিন্তু মধ্যে দিয়ে ব্যবহার করা হয়েছে। মরে যেতে দেখেছি, তিনি তার প্রেয়সীদেরকে ছেড়ে দিয়ে চলে যেতে দেখেছেন, তাদের মৃত্যু দেখেছেন, এটাই কবি এখানে বলছেন। কাল তারা অতি দূর আকাশের সীমানার কুয়াশায় কুয়াশায় দীর্ঘ বর্ষা হাতে করে, এই যে দীর্ঘ বর্ষা হাতে করে, এই যে পংক্তিটি রয়েছে বা চরণটি রয়েছে, এখানে কিন্তু আমরা তার ইন্দ্রিয়াতুর মনোভাবের পরিচয় পাই, ঠিক আছে। আর আর কি, আর হচ্ছে যে মৃত্যুকে দলিত করবার জন্য, মানে যেটাকে আমরা বলে থাকি যে পদদলিত করবার জন্য, ঠিক আছে, জীবনের গভীর জয় প্রকাশ করবার জন্য। তাহলে তাদের মৃত্যু, এই যে কাল তারা অতি দূর আকাশের সীমানার কুয়াশায় কুয়াশায় দীর্ঘ বর্ষা হাতে করে, এই যে তারা দাঁড়িয়েছিল কি কারণে, তারা কি মৃত্যুকে দলিত করবার জন্য, মানে মৃত্যুকে জয় করার জন্য কোথাও, জীবনের গভীর জয় প্রকাশ করবার জন্য, প্রেমের ভয়াবহ গম্ভীর স্তম্ভ তোলবার জন্য। এই লাইন তিনটে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কেন দাঁড়িয়েছিল এই তিনটি লাইন। আড়ষ্ট অভিভূত হয়ে গেছি আমি। আচ্ছা, পুরো কবিতাটা কিন্তু উত্তম পুরুষে বিবৃত, বয়হস্যই হবে, ঠিক আছে, বিবৃত হয়েছে। আড়ষ্ট অভিভূত হয়ে গেছি আমি, কাল রাতের প্রবল নীল অত্যাচার আমাকে ছিঁড়ে ফেলেছে যেন। এই যে অংশটা, এই অংশগুলোর মধ্য দিয়ে কিন্তু কবির যৌন চেতনা, তার যে দেহবাদ, ফ্রয়েডীয় তত্ত্ব, সেটা কিন্তু প্রকাশ পেয়েছে। আকাশের বিরামহীন বিস্তীর্ণ ডানার ভিতর পৃথিবী কীটের মতো মুছে গিয়েছে কাল, আর উত্তুঙ্গ বাতাস এসেছে আকাশের বুক থেকে নেমে আমার জানালার ভিতর দিয়ে সাঁই সাঁই করে, সিংহের হুংকারে উৎক্ষিপ্ত হরিৎ প্রান্তরের অজস্র জেব্রার মতো। অর্থাৎ একটা নিরীহ প্রাণীর উপর যখন, মানে আমরা এই কথার মধ্য দিয়ে পাচ্ছি যে যখন দুর্বলের উপর যে সবলের অত্যাচার, সেই বিষয়টা। হৃদয় ভরে গিয়েছে আমার বিস্তীর্ণ ফেল্টের সবুজ ঘাসের গন্ধে, এই যে ফেল্ট, এই লাইনটা। দিগন্ত প্লাবিত বলিয়ান রৌদ্রের অঘ্রাণী, মিলন উন্মত্ত বাঘিনীর গর্জনের মতো অন্ধকারে চঞ্চল বিরাট সজীব রোমশ উচ্ছ্বাসে। অর্থাৎ আমরা বাঘিনীকে যখন এই রূপে দেখি, তখন তার মতো হিংস্র কিন্তু আর কেউ থাকে না। এই অংশটা কিন্তু উপমা হিসেবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে, জীবনের দুর্দান্ত নীলমত্ততায় আমার হৃদয় পৃথিবী ছিঁড়ে উড়ে গেল, নীল হাওয়ার সমুদ্রে স্ফীত মাতাল বেলুনের মতো গেল উড়ে। তবু কবি কিন্তু শেষ যে এই কটা লাইনে এসে তার দেহবাদী চিন্তা তিনি ছেড়ে দিয়েছেন। এই অংশে তিনি যে যৌন, যে ফ্রয়েডীয় তত্ত্বের কথা তিনি অবতারণা করেছিলেন তার কবিতার মাধ্যমে, এই এই অংশে কিন্তু তার দেহবাদী চিন্তার অবসান ঘটেছে। এখানে এসে তিনি কিন্তু আবার সেই গতি জীবন, গতিময়তার তিনি বিশ্বাসী। তিনি যেন
এখানে এই যে নীল হাওয়ার সমুদ্রে স্ফীত মাতাল বেলুনের মতো গেল উড়ে, বেলুন ছেড়ে দিলে যেন হাওয়ায় উড়ে যায়, একটা দূর নক্ষত্রের মাস্তুলকে তারায় তারায় উড়িয়ে নিয়ে চললো। অর্থাৎ কবি তার জীবনটাকে তারায় তারায় একটা নিঃসীম শূন্যে উড়িয়ে নিয়ে গেছেন, এক দুরন্ত শকুনের মতো। ঠিক আছে, নিঃসীম শূন্যে, যার কোনো সীমা নেই, সেই অংশে আকাশের সেই প্রান্তে তিনি জীবনকে উড়িয়ে নিয়ে গিয়েছেন। এখানে কিন্তু তারই কথা বলা হয়েছে। আচ্ছা, এখানে যে অংশগুলো আমি বলছিলাম যে বলে দেব, সেগুলি হচ্ছে যেমন এশিরিয়া। দেখুন, ইতিহাসের যে অনুষঙ্গগুলো কবিতায় ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু একদিকে প্রেম চেতনা, ইতিহাস চেতনা, এই কবিতার মধ্যে আমরা কি কি পাই? প্রত্যেকটি কবিতার প্রকাশকাল ইম্পর্টেন্ট। ইতিহাস চেতনা, প্রেম চেতনা, দেহবাদ বা যৌন চেতনা, এবং শেষে গিয়ে কিন্তু সেই চিরন্তন আশাবাদী তত্ত্ব। এইগুলোই কিন্তু কবিতার মধ্য দিয়ে উঠে এসেছে। এশিরিয়া শব্দটি হচ্ছে, যেখানে বারবার বলছিলাম যে তার মৃত নক্ষত্র মানে তার প্রিয় যে প্রেয়সীরা, ঠিক আছে, তাদের মৃত্যুর কথা বলা হয়েছে। সেই সেই প্রিয় প্রেয়সীদের, এশিরিয়া হচ্ছে একটা প্রাচীনতম সভ্যতার দেশ, যেটা কোথায় অবস্থিত? মেসোপটেমিয়াতে অবস্থিত। যারা আপনারা পেট ক্লাসে যখন পড়বেন, আমি এগুলোকে এক এক করে আপনাদেরকে দিয়ে দেব টিকা হিসাবে। ঠিক আছে, এশিরিয়াতে কি হচ্ছে? এশিরিয়া হচ্ছে মেসোপটেমিয়া। মেসোপটেমিয়ার কাছে, উত্তর মেসোপটেমিয়ার প্রায় খ্রিস্টপূর্ব 1000 অব্দের কাছাকাছি সময়ে এই এশিরিয়া, যে প্রাচীনতম সভ্যতার দেশ, সেটি কিন্তু অবস্থিত ছিল। তাহলে উত্তর মেসোপটেমিয়ায় খ্রিস্টপূর্ব, আমি লিখে দিচ্ছি, আপনারা লিখেও নিতে পারেন, 1000 অব্দের কাছাকাছি সময়। ওকে, 1000 অব্দের কাছাকাছি সময়, এই সময় এই এশিরিয়া, যেটা প্রাচীনতম সভ্যতার দেশ, যেটা অবস্থিত ছিল। এটা একটা গেল। আর হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে যে এশিরিয়া গেল। আচ্ছা, আগের দিনকে আমি বিদিশাটা বলেছিলাম, যেটা মালব রাজ্যের অন্তর্গত, গোয়ালিয়রের কাছে সেই জায়গাটা। আর হচ্ছে মালব রাজ্যে অবস্থিত, যেটা হচ্ছে মিশর, আপনারা সকলেই জানেন মিশর। আর বিদিশা হচ্ছে তাহলে মালব, বিদিশা হচ্ছে মালব রাজ্যের কাছে অবস্থিত। মালব, যেটা এই মুহূর্তে মধ্যপ্রদেশের, মালব রাজ্যের অন্তর্গত গোয়ালিয়রের কাছে, মানে রাজস্থান এই অংশটা, ঠিক আছে, গোয়ালিয়রের কাছে। গোয়ালিয়রের নিকটে অবস্থিত একটা আধুনিক ভিলসা বলা হয় ওটাকে, ঠিক আছে। আর হচ্ছে ব্যাবিলন। ব্যাবিলন কোথায় অবস্থিত? মেসোপটেমিয়ার একদম প্রাচীনতম একটা শহর, যেটাকে আমরা সুমের বলি, সেই সভ্যতারই কিন্তু পীঠস্থান। এবং এখানে গ্রন্থাগার ছিল ভীষণ বিখ্যাত, এবং এখানকার উদ্যান খুব বিখ্যাত। তাহলে মেসোপটেমিয়ার একটা সভ্যতা, নিয়ারেস্ট সভ্যতা ছিল কি? সুমের, মানে ওখানকার একটা প্রাচীনতম শহর ছিল। মেসোপটেমিয়ার কাছে একটি শহর ছিল, তার নাম কি? সুমের। ঠিক আছে, এই সুমেরের কাছেই এই ব্যাবিলন ছিল, খুব বিখ্যাত। আর একটা বিষয় হচ্ছে যে এখানে শূন্য উদ্যান এবং গ্রন্থাগার, এই শহরের শূন্য উদ্যান এবং গ্রন্থাগার বিখ্যাত।
আরেকটা আমি দাগ দিতে বলেছিলাম, যেটা হচ্ছে ফেল্ট। এই যে বিস্তীর্ণ ফেল্টের সবুজ ঘাসের গন্ধে, যেটা হচ্ছে এক ধরনের নরম কাপড়, যেটা পশম বা লোমের তৈরি হয়। আমরা একটা এখন যেমন বলে থাকি যেগুলোকে কি বলবো, এটা হচ্ছে একটা এক ধরনের নরম কাপড়। নরম কাপড়, পশম বা লোমের তৈরি। সেটাই হচ্ছে ফেল্ট। তাহলে এগুলো টিকা হিসেবে পড়তে হবে। আচ্ছা, এবারে আসি যেটা সেটা হচ্ছে যে এই কবিতার মধ্যে যে কটা উপমা বা চিত্রকল্প ব্যবহার করা হয়েছে সেগুলো কোথায় অবস্থিত। অসাধারণ যে চিত্রকল্পগুলো, যে লাইনগুলোতে চিত্রকল্প ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি সেগুলো রেড মার্ক করছি, ঠিক আছে? যেগুলোতে চিত্রকল্প আছে সেগুলোকে আমি রেড মার্ক করে দিচ্ছি। যেমন যার প্রথম লাইনটাই হচ্ছে যে মশারিটা ফুলে উঠেছে কখনো মৌসুমী সমুদ্রের পেটের মতো, এই লাইনটা। এগুলো হলো চিত্রকল্প, রেড মার্ক গুলো হচ্ছে চিত্রকল্প। মশারিটা ফুলে উঠেছে কখনো মৌসুমী সমুদ্রের পেটের মতো। আচ্ছা, নেক্সট হচ্ছে স্বাতী তারার কোল ঘেঁষে নীল হাওয়ার সমুদ্রে সাদা বকের মতো উঠছে সে। এখানে দেখুন সাদা স্পেলিং, জীবনানন্দ দাশের সবকিছু স্পেলিং গুলো দেখবেন একটু আলাদা। উনি কিন্তু তালবস্ আকার দয়াকার সাদা লিখতেন। উনি কিন্তু টাইটেলটা ওনার, আমরা দাস স্পেলিং কি লিখি, দয়াকার দন্তেশ্ব, কিন্তু উনি দয়াকার তালবস্য লিখতেন। তাহলে এই স্বাতী তারার কোল ঘেঁষে নীল হাওয়ার সমুদ্রে সাদা বকের মতো উঠছে সে। অসাধারণ চিত্রকল্প রয়েছে এগুলোতে। অন্ধকার রাতে অশ্বত্থের চূড়ায় প্রেমিক চিল পুরুষের শিশির ভেজা চোখের মতো ঝলমল করছিল সমস্ত নক্ষত্রেরা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যে এই অংশটাতে যেখানে রয়েছে, আচ্ছা, অন্ধকার রাতে এই যে চিল পুরুষ, যেটা হচ্ছে অশ্বত্থের, এই যে অন্ধকার রাতে অশ্বত্থের চূড়ায় প্রেমিক চিল পুরুষের শিশির ভেজা চোখের মতো, এই লাইনটাতে অসাধারণ চিত্রকল্প রয়েছে। আর রয়েছে জ্যোৎস্না রাতে ব্যাবিলনের রানীর ঘাড়ের ওপর চিতার উজ্জ্বল চামড়ার শালের মতো জলজল করছিল বিশাল আকাশ। এই অংশটাতে একদম শেষের দিকে আমি আগেই বলেছি যে যেখানে ফ্রয়েডীয় চেতনার একটা প্রকাশ ঘটেছে, সেই মিলন উন্মত্ত যে বাঘিনীর গর্জনের মতো অন্ধকারে চঞ্চল বিরাট সজীব রোমশ উচ্ছ্বাসে, এই অংশটাতে উচ্ছ্বাসে, এই অংশটাতে। তাহলে এই অংশগুলোতে আমরা অসাধারণ চিত্রকল্প দেখতে পাচ্ছি। আর আমরা পুরো কবিতাটাতে কি দেখতে পাচ্ছি, কবিতাতে আমরা দেখতে পাচ্ছি যে সব জায়গাতে এগিয়ে চলার কথা বলা হয়েছে। ওই যে মশারিটা বিছানা ছেড়ে নক্ষত্রের দিকে উড়ে যেতে চেয়েছে, এই জায়গাতে আশাবাদী মনোভাব ব্যক্ত হয়েছে একদম কবিতায় প্রথম দিকে। ঠিক আছে? এই যে মশারিটা, কেউ কিছু বলবেন? যদি না করেন কাইন্ডলি একটুখানি আপনারা মিউট করে দিন। আচ্ছা, যেটা বলছিলাম যে ওই মশারিটা বিছানা ছেড়ে নক্ষত্রের দিকে, এই জায়গাগুলোতে তো সেখানে কিন্তু বলা হয়েছে যে হ্যাঁ, নক্ষত্রের দিকে উড়ে যেতে চেয়েছে, বা সাদা বকের মতো, যেটা বললাম যে সাদা বকের মতো নীল সমুদ্রে উঠছে, এগুলোর মধ্য দিয়ে কিন্তু আশাবাদী মনোভাব প্রকাশ পেয়েছে। বাতাস জানালার ভেতর দিয়ে সাঁই সাঁই করে নেমে এসেছে, বা হৃদয় পৃথিবী ছেড়ে
উড়ে গেছে স্ফীত মাতাল বেলুনের মতো, এই অংশগুলোতে। আর যে উপমা রয়েছে আমরা দেখতে পাচ্ছি চিতার উজ্জ্বল চামড়া, তারপর প্রেমিক চিল পুরুষ, সাদা বক, হুঙ্কাররত সিংহ। আচ্ছা, প্রান্তরে যেটা হলো যে জেব্রার কথা বলা হয়েছে, ঠিক আছে, হরিৎ প্রান্তরে যে জেব্রার কথা বলা হয়েছে। এই যে সিংহের হুঙ্কারে উৎক্ষিপ্ত হরিৎ প্রান্তরের অজস্র জেব্রার মতো, এই লাইনগুলোতে প্রেমকে এখানে তুলনা করা হয়েছে এক গম্ভীর স্তম্ভের সঙ্গে। পাখির একটা এখানে কিন্তু শক্তিশালী পাখি, যেটা কিন্তু অশুভের প্রতীক আর কি, ঠিক আছে, অশুভ একটা ইঙ্গিত বহন করেছে এই জায়গাতে। আচ্ছা, তাহলে আর অনুপম রাতের বর্ণনায় আমরা কি পাচ্ছি? হাওয়ার রাত ছিল কাল, এই অংশটা, বা কাল এমন চমৎকার রাত ছিল, কাল এমন আশ্চর্য রাত ছিল, এই লাইনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অসংখ্য নক্ষত্রের রাত, এই রাতকে এত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে কোন লাইনগুলোর মধ্য দিয়ে বা কোন পংক্তিগুলোর মধ্য দিয়ে, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে সেগুলো কোনটা? এক ছিল গভীর হাওয়ার রাত ছিল কাল, একদম প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এই যে গভীর হাওয়ার রাত ছিল কাল, এটা রাতের অনুষঙ্গে ব্যবহার করা হয়েছে। কাল এমন চমৎকার রাত ছিল। আচ্ছা, কাল এমন চমৎকার রাত ছিল, অসংখ্য নক্ষত্রের রাত। আর একটা হচ্ছে, হ্যাঁ, কাল এমন আশ্চর্য রাত ছিল, এই লাইনটা। এগুলো একটু দেখবেন প্রত্যেকে। আচ্ছা, এবারে আসি আপনাদের, যদি কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে একটু বলুন। যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে বলুন। ম্যাডাম বলছিলাম এর শর্ট নোট দেবেন তো, মানে এই কবিতার মধ্যে, মানে ধরুন এই যে শব্দগুলো যেগুলো বললেন। হ্যাঁ, এই যে এখানে আমি করে দিয়েছি, আপনারা এই নোটটা পাবেন, ঠিক আছে। জীবনানন্দ দাশের হাওয়ার রাত, যেখানে কবিতার সারাংশটা বর্ণনা করেছি, এক নজরে যেগুলো গুরুত্বপূর্ণ পংক্তি রয়েছে, তিনটি স্তবক, তিনটি পাখি, আমি এগুলো বলে দিচ্ছি কি কি তবু, এবং এগুলোর ডিটেল নোট তো আপনারা পাবেন পরে আবার, ঠিক আছে, এবার ডিটেলসে লেখা থাকবে। যেমন এইগুলো গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ হিসেবে কোনগুলো আসতে পারে সেগুলো দেখিয়েছি, ঠিক আছে। আর এটা যেটা বললাম, এখানে প্রত্যেকটা লাইন তুলে এখানে, হ্যাঁ, শর্ট নোট তো পাবেন, ঠিক আছে। যেমন এখানে একটা লাইন আছে দেখুন, কাল রাতের প্রবল নীল অত্যাচার আমাকে ছিঁড়ে ফেলেছে যেন। কাল রাতের প্রবল নীল অত্যাচার আমাকে ছিঁড়ে ফেলেছে যেন, এই যে লাইনটা আছে এখানে কিন্তু যেখানে হচ্ছে মৃত্যুকে দলিত করবার জন্য, এই যে এই জায়গাটাতে দেখুন, এই যে কাল রাতের প্রবল অত্যাচার আমাকে ছিঁড়ে ফেলেছে যেন, এই লাইনটাতেই কিন্তু বাচ্যক প্রেক্ষা অলংকারের কথা বলা হয়েছে, এই লাইনটাতে বাচ্যক প্রেক্ষা অলংকারের কথা বলা হয়েছে। আবার ইতিহাস চেতনার কথা আমি বলতে গিয়ে বলেছি যে যে রূপসীদের আমি এশিরিয়ার মিশরে মরে যেতে দেখেছি, কাল তারা অতি দূর আকাশের সীমানার কুয়াশায় কুয়াশায় দীর্ঘ বর্ষা হাতে করে কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে যেন। এখানে সবুজ ঘাস আর তার গন্ধ প্রাণীর, এগুলো কিন্তু যৌবনের প্রতীক। এই কবিতার মধ্যে সবুজ ঘাস আর হচ্ছে গন্ধ, সবুজ ঘাসের যে গন্ধ, সেটা কিন্তু যৌবনের প্রতীক, যৌবনের প্রতীক, ঠিক আছে। এখানে রৌদ্রকে পৌরুষ এবং কি বলবো, অন্ধকার, অন্ধকার এবং রৌদ্র, এই দুটোর অনুষঙ্গে কিন্তু যৌন চেতনা এসেছে। রাত্রি কিন্তু এখানে স্ত্রীবাচক, আর রৌদ্র হচ্ছে এখানে কিন্তু পুরুষ, ঠিক আছে।
এই যে হাওয়ার রাতে যে রূপসী নক্ষত্রেরা দীর্ঘ বর্ষা হাতে করে দাঁড়ায়, এই অনুষঙ্গটাতে তারপরেই আমরা দেখছি যে তিনি শুধুমাত্র এই অংশে বাধা থাকতে চাননি, তিনি নীল হাওয়ার সমুদ্রে স্ফীত মাতাল বেলুনের মতো তিনি মানে তা বলা হয়েছে যে কখনো বা দূর নক্ষত্রাভিসারী হৃদয়কে মনে হয় উড়ে চলা, এই অংশটা বা দুরন্ত শকুনের মতো। এখানে শকুন কিন্তু কোনো, আমরা কি শকুন অর্থাৎ কি বুঝি? শকুন মানে আমরা হয়তো বুঝি যে কি বলবো, এই যে দুরন্ত শকুন, এই শকুন তো অশুভের প্রতীক, মৃত্যুর প্রতীক, তাই না? অশুভর প্রতীক বা মৃত্যুর প্রতীক, আমরা তো তাই জানি। কিন্তু এই কবিতায় কিন্তু এটা কিন্তু মৃত্যুর প্রতীক নয়। এই কবিতায় কিন্তু এই শকুন অশুভর প্রতীক বা মৃত্যুর প্রতীক নয়। এখানে সে হচ্ছে নিঃসঙ্গ ব্রাত্য একটা শক্তিশালী মানুষ, মানে মানুষ নয়, পাখি। নিঃসঙ্গ ব্রাত্য, যে জীবনের সবকিছু থেকে আলাদা, যে একাকী, ঠিক আছে, যে তবুও তার জীবনে পজিটিভিটি রয়েছে, শক্তিশালী মনোভাব রয়েছে, শক্তিশালী এক পাখি। তারপরেই কবি বলেছেন যে তারায় তারায় নিঃসীম শূন্যে যার সঙ্গে কবি চিত্ত উড়ে যায়, যে নিঃসীম, যেখানে কোনো সীমানা নেই, সেই স্থানে তারায় নক্ষত্রের মধ্য দিয়ে তিনি যেন উড়ে যেতে চেয়েছেন। দেখুন আপনাদের কবিতার মধ্যে আমি এখানে এগুলো করে দিয়েছি, ঠিক আছে। তৃতীয় বিখ্যাত কাব্যগ্রন্থ বনলতা সেনের অন্তর্ভুক্ত যে যে জায়গাগুলো অন্ধকারকে তিনি এখানে তুলে ধরেছেন তার কবিতার মধ্য দিয়ে, যে যে জায়গায় তিনি বিশেষণ ব্যবহার করেছেন, উপমা ব্যবহার করেছেন, ঠিক আছে, তিনি বিশেষণ যে দুটো ব্যবহার করেছেন, যেটা হচ্ছে হাওয়ার রাত আর নক্ষত্রের রাত। এই কবিতার মধ্যে তিনি যে বিশেষণটা ব্যবহার করেছেন সেটা হলো নক্ষত্রের রাত, হাওয়ার রাত। হাওয়ার রাত, ঠিক আছে। ম্যাম এখানে মূল হুম বলছি এখানে মূল বিষয়টা তাহলে এটাই যে কবির একটা যে খারাপ সময় কাটিয়ে তিনি নতুন ভাবে মানে জীবনের ইতিবাচক দিকে যেতে চাইছেন, এটারই প্রতীক হিসাবে দেখানো হচ্ছে, তাই তো ম্যাম? এটার প্রতীক হিসেবে দেখা হয়েছে, কিন্তু সেটার প্রতীক হিসেবে তো তিনি তো দিনকেই বাঁচতে পারতেন। আমরা দিন মানে কি জানি? আলো না? আলো তো, আলোকে জানি, তা আলোই তো পজিটিভিটি এনে দেয়, তিনি রাতকে কেন বাঁচলেন? এখানে অন্ধকারের অনুষঙ্গে তিনি অন্ধকারকে জয় করতে চেয়েছেন, এক কথায় অন্ধকারই হচ্ছে এখানে প্রধান, কিন্তু সেই অন্ধকারের যে সৌন্দর্য সেটাই এই কবিতায় তিনি তুলে ধরেছেন, ঠিক আছে। ম্যাম এখানে অন্ধকারের সৌন্দর্য বলতে কি জীবনে নিঃসঙ্গতার সৌন্দর্যকেও বলা হচ্ছে? হ্যাঁ, জীবনে নিঃসঙ্গতা থাকতে পারে, জীবনে খারাপ দিক থাকতে পারে, কিন্তু আশাবাদী মনোভাব রাখতে হবে, সেটাই কবি বলেছেন। কখনো কোনো নঙর্থক বা কোনো নেগেটিভ সূচক কোনো কিছুতে বিশ্বাস করলে হবে না। আর ম্যাম আর একটুখানি ওই যে রানীর ঘাড়ের ওপরে ম্যাম ওই লাইন দুটো না বুঝতে পারছি না, মানে চিত্রময়তা ঠিক বুঝতেই পারছি না লাইনটা কেমন, একটুখানি বলে দিলে হ্যাঁ, ভালো হতো। জ্যোৎস্নারাতে ব্যাবিলনের রানীর ঘাড়ের ওপর চিতার উজ্জ্বল চামড়া, এটা একটা উপমা হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে। কেন এটা উপমা হিসেবে ব্যবহার করা হয়েছে? এখানে তো অর্থাৎ কি বলবো, এখানে বিষয়টা হচ্ছে যে এখানে চিতা অর্থে কেন, চিতার কথা কেন ব্যবহার করে? চিতা তো এখানে একটা প্রাণী, ঠিক আছে, কিন্তু সে হচ্ছে হিংস্র। তো এখানে প্রেমের কবি হিংস্র রূপটাকে দেখতে চাননি। কবি এখানে প্রেমের একটা ভয়াবহ কোনো রূপ দেখাতে চাননি। তিনি এখানে কোমল স্নিগ্ধ যে রূপটা সেটা আমরা দেখতে, তিনি যে হারানোর বেদনায়ও জীবনে যে মানে ভালোবাসা থেকে যায়, হারিয়ে গেলেও মানুষের জীবনে ভালোবাসার কিন্তু কখনোই শেষ হয়ে যায় না, সেটার প্রেক্ষাপটে তিনি কিন্তু এটা ব্যবহার করেছেন, ঠিক আছে। আর ব্যাবিলন এখানে হচ্ছে ইতিহাসের কথা বলা হয়েছে, সেখানকার রানী, মানে ব্যাবিলন হচ্ছে ব্যাবিলনের সৌন্দর্যের কথা বলা হয়েছে। এখানে রানী অর্থে ব্যাবিলনের যে সৌন্দর্যের কথা বললাম, ব্যাবিলনের যে দীর্ঘদিনের ওটা সভ্যতা, তার যে একটা ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যের কথা বলা হয়েছে। সেই ঐতিহ্যের উপর যদি কখনো হিংস্র কারোর ওপর
কোনো কিছু প্রভাব পড়ে, তাহলে কি সাময়িকভাবে হয়তো সে ক্ষতবিক্ষত হতে পারে, সেরকম যেটা কবির জীবনেও হয়েছে। তার প্রেমিকারা হয়তো তার কারণে তাকে ছেড়ে দিয়ে গেছেন, বা কোনোভাবে তাদের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে কোনো কারণে, কিন্তু আহ, তার তার কিন্তু তার প্রেমিকাদের প্রতি ভালোবাসা সারা জীবন ধরে রয়ে গেছে, এই অর্থে ব্যবহার করা হয়েছে। বোঝা গেল এবার? হ্যাঁ ম্যাম, ওটাই বুঝতে পারছিলাম যে চিতার চামড়া কেন ঘাড়ের ওপরে, এটাই বুঝতে পারছিলাম না। এখানে যেটা বললাম যে এই অর্থে ব্যবহার করা হচ্ছে, মানে সবল মানে দুর্বলের উপর এই যে অত্যাচার, ঠিক আছে, অত্যাচার থাকবেই, কিন্তু ঐতিহ্য যেটা চিরন্তন যে ঐতিহ্য, সেটা কোনোদিন নষ্ট হয়ে যেতে পারে না। হ্যাঁ ম্যাম, এবার বুঝতে পেরেছি, এই ঐতিহ্য শব্দটার মাধ্যমে বুঝতে পারলাম যে কেন ওটা বোঝানো হচ্ছিল। আরো একটা লাইন আছে যেটা আমি বলছি, যেটা ওই যেখানে বলছে যে জেব্রার কথা, ঠিক আছে, যেখানে প্রাণ ভয়ে ভীত হয়ে জেব্রারা ছুটছে, যে গতিতে তাদের কি বলবো, তাদের বাঁচার যে তাড়না রয়েছে, তার মধ্যে দিয়ে কিন্তু তার মানে তারা জানে যে তাদের মৃত্যু আসন্ন, তবুও কিন্তু তাদের বেঁচে থাকার মধ্যে কিন্তু একটা আনন্দ রয়েছে, ঠিক আছে, সিংহের হাড় থেকে মুক্ত হয়ে যাওয়া, আবার তাদের জীবনে ফিরে আসা, এই যে কনটেক্সটটা, তার কিন্তু আবার মানে একটা, তার জীবনে কিন্তু একটা আনন্দ রয়েছে এই বেঁচে থাকার মধ্যে দিয়ে। আচ্ছা, এই অংশটা গেল। তাহলে হাওয়া রাত সংক্রান্ত কারোর যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে নোটটা পড়ে, তাহলে অবশ্যই বলুন। আর আমি সানডে যেটা ঠিক করেছি আপনাদেরকে, পেড ক্লাসের আগে, সোমবার থেকে শুরু হবে পেড ক্লাস, তো আমি সানডে যেটা ঠিক করেছি, আপনাদের একটু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো, কি কি ধরনের কেমন প্রশ্ন আসছে, সেই বিষয়গুলো একটু ডিসকাস করব। আহ তা আপনারা বলুন যে আপনার হাওয়ার রাত কোন জায়গায় কোনো অসুবিধা আছে কিনা, তাহলে একটু মঙ্গল কাব্যের জাস্ট সূচনাটা আজকে পড়াবো, যেটা বলছি। আচ্ছা, যেটা বলেছিলাম যে আরেকটা বলে দেব যে এখানে পাখির কথা কোনগুলো বলা হয়েছে, যে সাদা বকের কথা বলা হয়েছে, ঠিক আছে, সাদা বক, চিল, উম, চিলের কথা বলা হয়েছে, আর হচ্ছে শকুনের কথা বলা হয়েছে, ঠিক আছে, চিল, শকুন আর সাদা বকের কথা বলা হয়েছে। আর পশুদের মধ্যে এখানে সিংহের কথা বলা হয়েছে, জেব্রার কথা বলা হয়েছে, বাঘিনীর কথা বলা হয়েছে, চিতার কথা বলা হয়েছে, চারটি প্রাণীর কথা বলা হচ্ছে। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে পিএসসির। আর যেটা বললাম যে অবশ্যই প্রকাশকালটা মনে রাখতে হবে, এটা কিন্তু কবিতা পত্রিকা, 1342, চৈত্র সংখ্যা, এই। আর যেটা বললাম যে চিতা, বাঘিনী, সিংহ, আর হচ্ছে চিতা আর হলো জেব্রা, এই চারটির কথা বলা হয়েছে। আর ওদিকে হচ্ছে সাদা বক, চিল পাখি, শকুন, এগুলোর কথা বলা হচ্ছে। আচ্ছা, এটা কি কেউ বলবেন, আহ ড্যাশ কোন দেশে নীল হাওয়ার সমুদ্রে, কি হবে এটা? ড্যাশ কোন দেশে নীল হাওয়ার সমুদ্রে, কোনটা হতে পারে? আচ্ছা, এটা না, সরি, একটা ভুল হয়েছে, একটা হচ্ছে কোল হবে, কোল, আর এটা ঘেঁষে হবে, সরি, কোল ঘেঁষে, এটা হচ্ছে স্বাতী তারা। স্বাতী তারার কোল ঘেঁষে এটা হবে। আর জ্যোৎস্না রাতে ড্যাশ রানী, রানীর ঘাড়ের ওপর,
এটা ব্যাবিলন। ব্যাবিলন হবে, হ্যাঁ। ব্যাবিলনের রানীর ঘাড়ের ওপর চিতার চামড়া। চিতা। চিতার চামড়া। পরেরটা হচ্ছে হৃদয়ে ভরে গিয়েছে আমার বিস্তীর্ণ ড্যাশ সবুজ ঘাসের গন্ধে। ওই ফেল্টের। ফেল্ট। ফেল্টের। সমস্ত মৃত ড্যাশ কাল জেগে উঠেছিল। নক্ষত্রেরা। ড্যাশ ফুলে উঠেছে কখনো ড্যাশ সমুদ্রের পেটের মতো। মশারি। মশারিটা ফুলে উঠেছে কখনো সমুদ্র। আহ, মৌসুমী। মৌসুমী মৌসুমী। এগুলো কিন্তু প্রত্যেকটা কবিতায় যখন হয়ে যাবে 5টা কবিতা, তখন প্রচুর এমসিকিউ করতে হবে, প্র্যাকটিস। কারণ এগুলো কিন্তু ভীষণ গুলিয়ে যাওয়া, বিশেষ করে গদ্য লাইনের কবিতাগুলো। এবং এটা যখন আপনারা বনলতা সেনের 5টা কবিতা পড়ছেন, ঠিক আছে, এরপর যখন সুভাষ মুখোপাধ্যায় অ্যাড হবে, পড়া কিন্তু খুব টাফ হয়ে যাবে যদি না প্র্যাকটিস হয়। আচ্ছা, তাহলে হাওয়ার রাত নিয়ে কারোর কোনো কোয়েশ্চেন নেই তো? আমি কি পরের অংশটাতে যাব? হ্যাঁ ম্যাম, বুঝেছি এটা। ওকে। আচ্ছা, পরের অংশটা আমি একটা জাস্ট জিস্ট আনছি এইভাবে, যে প্রথমত মঙ্গল কাব্য কাকে বলা যেতে পারে। ঠিক আছে, এটা তো অনেক বড় চ্যাপ্টার। মঙ্গল কাব্য হচ্ছে, আমরা জানি, মূলত পঞ্চদশ শতাব্দী থেকে আর অষ্টাদশ শতাব্দী পর্যন্ত, সেই সময় অর্থাৎ মধ্যযুগে, যে পৌরাণিক, যে লৌকিক, সেখানকার যে মানুষরা, মানে সেই সময়ের মানুষরা যেই সমস্ত যে দেবদেবীর পূজা প্রচার করেছিলেন, তারা বিভিন্ন বিপদে পড়লে দেবদেবীদের শরণাপন্ন হতেন, দেবদেবীরা তাদেরকে রক্ষা করতেন, কখনো মানুষের ভালোর জন্য এবং নিজেদেরও প্রচারের উদ্দেশ্যে। যখন তারা মর্তে তারা নেমে আসতেন এবং কি করতেন, মানুষকে রক্ষা করতেন। তো এই যে কাহিনী, এই কাহিনী অবলম্বনে যে সম্প্রদায়গত বা যে লৌকিক কাহিনী, যে আখ্যানমূলক যে কাব্য রচিত হয়েছিল, সেগুলোকে কিন্তু মঙ্গল কাব্য বলা হয়। মঙ্গল কাব্য যেটা হচ্ছে এক কথায় শুভ। মঙ্গল মানে আমরা কি জানি, যে খুব ভালো, মানে ভালো জিনিস কল্যাণ অর্থে ব্যবহার করা হয়, সেটাই হচ্ছে মঙ্গল। তো এখানে মঙ্গল মানে আমরা সেটাই জানি, যে এখানে মানুষের ভালোর জন্যই দেবদেবীরা এসেছেন, তারা মানুষকে সাহায্য করার উদ্দেশ্যে, এবং আরেকটা যেটা কারণ, সেটা হচ্ছে নিজেদের প্রচার, মানে নিজেদের পুজোর প্রচার করার উদ্দেশ্যে। তো মঙ্গল কথার অর্থ যেহেতু করলেন, তো এগুলো শুনলেই আমাদের, আমরা যারা পড়ি, যারা পাঠক, তাদের মনে হয় যে আহ আমাদের মানে মঙ্গল হবে এটা পড়লে। ঠিক আছে, মঙ্গল কাব্যের আরো একটা নাম আমরা জানি, যেমন মনসার ভাসানকে বলা হয়, বা চণ্ডীর গানকে, এগুলো কিন্তু মঙ্গল কাব্য বলা হতো। এই মঙ্গল কাব্যর আরেকটা যেটা নাম আছে, সেই নামটা হচ্ছে কি? অষ্টমঙ্গলা। সেই নামটা হচ্ছে অষ্টমঙ্গলা। ও, এটা কি ওই এক মঙ্গলবার থেকে আরেক মঙ্গলবার পর্যন্ত গাওয়া হতো বলেই অষ্টমঙ্গলা? হ্যাঁ, হ্যাঁ, সেরকম। বা আরেকটা কারণ আছে, যেটা হচ্ছে যে মঙ্গলের অনেকগুলো নাম আছে, এক মঙ্গলবার থেকে অন্য মঙ্গলবার অব্দি তো গাওয়া হতো। আর একটা হচ্ছে যেটা ছিল রয়ানি। রয়ানি, রয়ানি শব্দটা কোথা থেকে এসছে, আচ্ছা এখানে বলছি। এই রয়ানি শব্দটা এসেছে, যেটা অপভ্রংশ, অর্থাৎ সারা রাত জেগে গাওয়া হতো বলে এর নাম হচ্ছে রয়ানি, বা এটাকে আরেকটা নামে বলা হয়, সেটা হচ্ছে জাগরণ পালা। কেন? রয়ানি শব্দটা থেকে অপভ্রংশ হয়ে যেটা এসেছে, সেটা হচ্ছে রজনী, মানে রজনী থেকে জাত হয়েছে, অপভ্রংশ রজনী। সারা রাত যুগে গাওয়া হতো বলে এর নাম হচ্ছে ওই রয়ানি আর কি। ঠিক আছে,
এবার মঙ্গল কাব্য আবার যেটা অন্য ভাষায়, আমরা যদি তামিল ভাষার কথা বলি, তামিল ভাষার অর্থে কিন্তু এটাকে আবার কি নামে প্রয়োগ করা হয়? তামিল এখানে কিন্তু অর্থ যেটা বলা হয় সেটা হচ্ছে বিবাহ। তামিল ভাষায় তাহলে আমরা মঙ্গল কাব্যকে যে নামে চিনি সেটা হচ্ছে বিবাহ। তাহলে মঙ্গল কাব্য অর্থে এক একজন এক এক রকম বলে গেছেন, যার মধ্যে যেটা জন গ্রাহ্য হয়েছে, যেটা সুকুমার সেন বলেছেন, তিনি কিন্তু বলছেন যে মূলত এই যে দেবদেবীদের যে উৎসব উপলক্ষে দীর্ঘদিন ধরে যে গীত হওয়া বা গাওয়া হচ্ছে আর কি, ঠিক আছে, সেগুলো গ্রামে গ্রামে যেটা দেবদেবীর পুজো উপলক্ষে যে আহ আমরা যে কাহিনী আর কি গীত হয়, সেটাকেই কিন্তু বলা হচ্ছে মঙ্গল কাব্য। ঠিক আছে, অর্থাৎ মঙ্গল অর্থে আমরা এটুকু জানবো যে এটা কিন্তু শুভ অর্থে ব্যবহার করা হয়। এই মঙ্গল কাব্যের 4টি ভাগ আছে: বন্দনা খণ্ড, গ্রন্থোৎপত্তির কারণ, আরেকটা হচ্ছে দেবখণ্ড, একটা হচ্ছে নরখণ্ড। আপনাদের আমি দিয়েছি 4টে খণ্ড বলে। যেটা মূল বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা মঙ্গল কাব্যের মধ্যে কিন্তু এই বৈশিষ্ট্যটা আছেই। এবার তার মধ্যে বেশ কিছু কবি রয়েছেন, তাদের মধ্যে সব থেকে যিনি উল্লেখযোগ্য বা আধুনিক আমরা বলতে পারি, যেমন হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। তিনি কিন্তু অনেক ক্ষেত্রে নিজস্ব মৌলিকতার পরিচয় দিয়েছেন। আবার ভারতচন্দ্র অষ্টাদশ শতকে গিয়ে অন্নদামঙ্গলে তিনিও কিন্তু আহ অনেক মৌলিকতার পরিচয় দিয়েছেন। এই ক্ষেত্রে কিন্তু মৌলিক কাব্য, এই দুই ক্ষেত্রে মৌলিক কাব্য কিন্তু মানে সরি এই মঙ্গল কাব্য কিন্তু অনেকটাই আধুনিক। ঠিক আছে, কিন্তু বাদবাকিরা কিন্তু অনেকটাই কি বলবো প্রাচীন যে পদ্ধতি বা পন্থা সেটাকেই কিন্তু তারা ব্যবহার করেছেন তাদের কাব্যে। বন্দনা কাণ্ড মানে সরি খণ্ড মানে হচ্ছে যেটা হচ্ছে যে একদম কাব্যের যে প্রথমে যেখানে দেবদেবীর প্রতি একটা স্তুতি রয়েছে, আমরা দেখতে পাই যেখানে দেবদেবীর বন্দনা করা হয়েছে, যেখানে দেবদেবীর প্রতি স্তুতি রয়েছে, অর্থাৎ এখানে দেবতা, তারপরে তারা তাদের কি বলবো তারা তাদের পিতা মাতার উদ্দেশ্যে, কবিরা শুধুমাত্র যে দেবদেবীদের উদ্দেশ্যে এমন কাজ করেছেন এমনটা নয়, তারা কিন্তু তাদের পিতা মাতার উদ্দেশ্যে অর্থাৎ বড়দের গুরুজনদেরকেও কিন্তু সম্মান জানিয়ে তবেই কিন্তু কাব্য লেখাটা শুরু করেছেন। এটা একটা গেল বন্দনা খণ্ড। এবার গ্রন্থ উৎপত্তির কারণ, গ্রন্থ উৎপত্তির কারণ আমরা কাকে বলবো? যেটা হচ্ছে গ্রন্থ উৎপত্তির কারণ আমরা বলতে পারি যে কিভাবে গ্রন্থ উৎপত্তি হলো, এবং যেখানে কবি আত্মবিবরণী অংশ, যেখানে তিনি তার নিজের পরিচয় দিয়েছেন, তার জন্মস্থান আমরা দেখতে পাবো প্রত্যেকটা কবির ক্ষেত্রেই এক এক করে যখন আমরা পড়বো দেখব যে তারা কিভাবে তারা তাদের নিজেদের আত্মপরিচয় দিয়েছেন, কোথায় তাদের জন্ম, কোথায় কিভাবে বেড়ে ওঠা। মুকুন্দরাম চক্রবর্তীর ক্ষেত্রে আমরা দেখব তার জীবনে যা যা প্রতিকূলতা এসেছে সেগুলো তিনি বলেছেন। তিনি যখন তাকে মামুদ ডিহিদার যখন শরীফ তার মামুদ শরীফ যখন তাকে তাড়িয়ে দিচ্ছে, তখন তিনি কোথায় গিয়ে আশ্রয় নিচ্ছেন, কার কাছে, তার কাব্যে বাঁকুড়া রায় বা রঘুনাথ রায়, এই সমস্ত তথ্যগুলো কিন্তু উঠে এসেছে। এগুলো কিন্তু তার ওই গ্রন্থ উৎপত্তির কারণ, তার আত্মপরিচয় থেকেই কিন্তু উঠে এসেছে এই অংশটা। এবার হচ্ছে দেবখণ্ড, যেখানে হচ্ছে দেবতাদের কথা তিনি বলেছেন, তারা কিভাবে মানুষের সঙ্গে অর্থাৎ লৌকিক দেবদেবী হয়ে পড়েছেন বা তারা কিভাবে মানুষের সঙ্গে মিশেছেন সেই জায়গাগুলো উঠে এসেছে। যেখানে তারা শাপগ্রস্ত হয়ে নিজেরাই মর্তে নেমে এসেছেন, এসে নিজেদের পূজা প্রচারের উদ্দেশ্যে তাদের আগমন ঘটেছে। তারপর মানুষের সঙ্গে কিভাবে তাদের পরিচয় ঘটেছে, কিভাবে তারা মিশে গেছেন, সেইগুলো কিন্তু নরখণ্ডের মধ্য দিয়ে আমরা দেখতে পাই। এবং শেষে আবার তারা পুনরায় কি করেছেন, স্বর্গে ফিরে গেছেন। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা তারা যখন তাদের মাহাত্ম্য, তাদের যখন পুজো প্রচার হয়ে গেছে, তারা আবার তখন স্বর্গে ফিরে গেছেন। এটাই হচ্ছে নরখণ্ড। তাহলে এই 4টে খণ্ড গেল। আমরা অন্যান্য কাব্যের ক্ষেত্রে কি দেখতে পাই, ছন্দ থাকে, মঙ্গল কাব্যের ক্ষেত্রেও কিন্তু সেগুলো ছিল। ঠিক আছে, এছাড়া আমরা বিভিন্ন মহিলা যে মানে সাধারণত যে নারী চরিত্রগুলো যেগুলো দেখতে পাই, আমরা আমাদের জীবনে দেখতে পাই, লৌকিক জীবনে, এখানেও তাই, তারাও কিন্তু ওই পরনিন্দে করেছে,
ঠিক আছে, প্রতিনিন্দে করেছে। তারা তাদের সারা বছর ধরে তারা কি করছে, 12 মাসা কি কি ব্রত পালন করছে, এই জায়গাগুলো কিন্তু মঙ্গল কাব্যের মধ্যে উঠে এসেছে। এই যে তারপরে পাঁচালী রচনা, 12 মাসা, যেটা আমরা ফুল্লর আর 12 মাসা দেখবো চণ্ডী মঙ্গল কাব্যে, তারা খুব সুন্দর, তাদের রন্ধন প্রণালী খুব ভালো ছিল, সেই বিষয়গুলো দেখবো। তারপরে হচ্ছে যেটা হচ্ছে যে উম, ক থেকে বাংলা ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে হ পর্যন্ত যে 34টা বর্ণ রয়েছে, প্রত্যেকটা বর্ণের আদ্য অক্ষর যেটা থাকে সেগুলোকে তারা কিভাবে ব্যবহার করেছে দিয়ে দেবীর স্তব গান করেছে, যেটাকে আমরা চৌতিসা বলে থাকি। ঠিক আছে, এই 34টি বর্ণ দিয়ে তারা এটি করেছে বলে এটাকে চৌতিসা বলা হয়। ঠিক আছে, যখন কেউ বিপন্ন হয়ে পড়েছে, তার ঈশ্বরের প্রয়োজন হয়ে পড়েছে, ঠিক আছে, তখন তারা এই কাজটা করেছে। আর ভণিতা আমরা কাব্যের একদম শেষে গিয়ে দেখছি যে কাব্যটা মানে কবিতাটা তিনি লিখেছেন, তার শেষে গিয়ে কিন্তু তার নিজের নামটা তিনি লিখেছেন, সেটা কি আমরা ভণিতা বলি। মূলত মধ্যযুগের শুধুমাত্র মঙ্গল কাব্যের ক্ষেত্রে নয়, সমস্ত কাব্যের ক্ষেত্রে, সেটা বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে আমরা দেখি, আমরা কি বলবো পরবর্তীকালে ওই চৈতন্য সাহিত্যর ক্ষেত্রে আমরা দেখি, বা আমরা পরবর্তীকালে শাক্ত পদাবলীতে দেখেছি, সব জায়গায় কিন্তু এগুলো ব্যবহার করা হয়েছে, এই ভনিতা ব্যাপারটা ব্যবহার করা হয়েছে। আর অলৌকিকতা রয়েছে, যেমন কেউ প্রচন্ড খেয়ে নিচ্ছে, ঠিক আছে, চণ্ডীমঙ্গলে অতি প্রাকৃত যে বিষয়গুলো রয়েছে এইগুলো। এছাড়া আবার যেগুলো আমাদের সামাজিক যে রীতিনীতি যেগুলো হয়, বিবাহ আচার, তার যে নিয়ম, বাঙালি বিবাহ রীতির যে নিয়মগুলো, তারা সমুদ্র পথে যাচ্ছে। আচ্ছা, তারপরে আমরা দেখছি যে গুজরাট নগর যে মানে আর কি পত্তন করেছে, ঠিক আছে, এই যে জায়গাগুলো আমরা দেখতে পাই, এই নগর পত্তনের জায়গাগুলো, ঠিক আছে, নারীকে তার সতীত্বের পরীক্ষা দিতে হচ্ছে, বিভিন্ন যুদ্ধের বর্ণনা রয়েছে, এই বিষয়গুলো কিন্তু মঙ্গল কাব্যের মধ্যে উঠে এসেছে। এগুলো হলো মঙ্গল কাব্যের এক একটা বৈশিষ্ট্য। এবার মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্ম মঙ্গল, এই 3টে মঙ্গল কাব্য আমাদেরকে পড়তেই হবে। আর আপনাদের বোধহয় এই 3টেই দেওয়া আছে তাই সিলেবাসে, ব্যাস। আর মঙ্গল কাব্যে তবু ধারণাটা রাখতে হবে, কারণ যেহেতু প্রথমে একটা মঙ্গল কাব্য বলে লেখা আছে এবং বলা যায় না যে অন্য কিছু আসতেই পারে, সেক্ষেত্রে আমরা শিবায়নটা জাস্ট একটা টাচ করে যাব, পিএসসির কথা কিচ্ছু বলা যায় না, ঠিক আছে, সুতরাং আমাদের পড়ে যাওয়াটাই বাঞ্ছনীয়। মঙ্গল কাব্যগুলো কেন হঠাৎ করে, কেন আমরা মঙ্গল কাব্য দেখতে পাচ্ছি, মানুষের কি প্রয়োজন হলো যে তারা ঈশ্বরকে এত বেশি গুরুত্ব দিল, এই কারণেই যেটা হচ্ছে মঙ্গল কাব্য উদ্ভব হওয়ার জন্য যে সামাজিক কারণগুলো ছিল, ঠিক আছে, যে সামাজিক কারণগুলো ছিল, একটু আমি শেষের দিকে লিখে দিচ্ছি, মঙ্গল কাব্যের যে সামাজিক কারণগুলো উদ্ভবের, আমরা দেখতে পাই যে মঙ্গল কাব্য লেখা অর্থাৎ পঞ্চদশ শতকের আগে, যখন দ্বাদশ ত্রয়োদশ সালে যেটা আমরা দেখছি মুসলমান আক্রমণ ঘটছে, অর্থাৎ তুর্কি আক্রমণ, বিন বখতিয়ার খিলজির বাংলাদেশে আক্রমণ, ঠিক আছে, তুর্কি আক্রমণ করছে, মানুষের জীবন একেবারে বিপন্ন, সবাইকে ধর্মান্তরিত করা হচ্ছে, এই অবস্থায় তারা কিন্তু ঈশ্বরের শরণাপন্ন হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যে পৌরাণিক এবং লৌকিক, লৌকিক সংস্কৃতির একটা সমন্বয় ঘটছে। লৌকিক সংস্কৃতির একটা সমন্বয় ঘটছে। আচ্ছা, এবার এই যে একটা মানে অতি লৌকিক যে বিষয়, কাল্পনিক যে বিষয়গুলো এগুলো, তারপর আমি যেটা বলছিলাম যে হিন্দু ধর্মের এক প্রকার অবক্ষয় হচ্ছিল এই সময়, সেই অবক্ষয়কে রোধ করার উদ্দেশ্যে মঙ্গল কাব্যের প্রয়োজন ছিল। ঠিক আছে, এই জায়গাগুলো, এই কয়েকটি কারণে কিন্তু এটা খুবই প্রয়োজন ছিল, মানে মঙ্গল কাব্য উদ্ভবের যেটা সামাজিক কারণ বলা যেতে পারে। মঙ্গল কাব্য নিয়ে জাস্ট প্রাইমারি যে জায়গাগুলো, সেটা নিয়ে কি কারোর আর কোনো কোয়েশ্চেন আছে? আমরা প্রাক চৈতন্য যুগের যে মঙ্গল কাব্য, অর্থাৎ চৈতন্যদেবের জন্মের আগের যে মঙ্গল কাব্য, চৈতন্যদেবের জন্মের পরের মঙ্গল কাব্য কেমন ছিল, মনসা মঙ্গল কেন হঠাৎ মনসা মঙ্গল
তৈরি হলো, তারপরে আমরা মনসা মঙ্গলের ঘটনাটা জানবো, এবং তারপর মনসা মঙ্গলের আমরা জানি যে একদম আদি কবি কে ছিলেন পঞ্চদশ শতকে, দত্ত। কানাহরি দত্ত। তখন কিন্তু আমাদেরকে এই জায়গাগুলোতে পড়তে হবে। পরবর্তীকালে বিপ্রদাস পিপলাই, নারায়ণ দেব, কেতকা দাস, ক্ষেমানন্দ, এই জায়গাগুলো আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে। মনসা মঙ্গলে মনসা দেবীর উদ্ভব কি করে হলো, মনসা দেবীর সম্পর্কে মানে মনসা দেবীতে যে যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলো কি কি, হুম, এগুলো। তারপর আমরা দেখছি যে যেটা বলছিলাম যে প্রথম যে কানাহরি দত্ত যিনি ছিলেন, ঠিক আছে, তারপর হচ্ছে বিপ্রদাস পিপলাই, তো এরা কোন সময়ে এসেছে, আহ পঞ্চদশ শতকে কারা কারা এসেছে, সপ্তদশ শতকে কারা কারা এসেছে, এইগুলো। বিজয় গুপ্ত খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি এটা ইনি আমরা কানাহরি দত্তর কথা যে জানি, ইনি কিন্তু পঞ্চদশ শতক নয়, চতুর্দশ শতকের একদম শেষ দিকেই কিন্তু তিনি বর্তমান ছিলেন, চতুর্দশ শতকের শেষ দিকেই তিনি বর্তমান ছিলেন। ঠিক আছে। এই প্রশ্নগুলো দেখবেন কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। বিপ্রদাস পিপলাই, বিজয় গুপ্ত, এরা কোন সময়ের কবি ছিল? বিপ্রদাস পিপলাই কোন সময়ের কবি ছিলেন? পঞ্চদশ। 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 Yes. বিজয় গুপ্ত পঞ্চদশ। কোন ধারার কবি? মনসা মঙ্গল, কালিকা মঙ্গল, অন্নদা মঙ্গল, রায় মঙ্গল? মনসা মঙ্গল। মনসামঙ্গল। বাংলায় মনসা মঙ্গলের কতগুলি ধারা আছে? 4টি। 4টি। কার লেখা মঙ্গল কাব্যকে জাগরণ বলে? কেতকা দাস হবে নাকি? কেতকা দাস। আচ্ছা, তাহলে এগুলো থাকলো। আর এবার বলুন যদি কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে।